আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি কোরিয়ান একটা ক্রাইম থ্রিলার মুভি পছন্দ করলে আমাদের সাথেই থাকো পুরোটা সময়। 90-এর দশকে অনেক চাইনিজ কোরিয়ার রাজধানী সিউলের বিভিন্ন জায়গায় গ্যাং কালচার তৈরি করেছিল। অবৈধ পথে আসা এসব গ্যাং কোরিয়ার বিভিন্ন জায়গায় ঝামেলা তৈরি করতে থাকে। 2004 সালে কোরিয়ান পুলিশ সব গ্যাংয়ের বিরুদ্ধে অপারেশন চালিয়ে তাদের সব কাজকর্ম বন্ধ করে দেয়। দ্য আউটলজ নামের আজকের মুভিটা কোরিয়ার রাজধানী সিউলে ঘটে যাওয়া সেই অপারেশন নিয়ে। প্রথমেই দেখা যায় সিউলের রাস্তায় শান্তিপূর্ণভাবে সবকিছু চলছিল। হঠাৎ দুজন লোক এসে একে অপরের উপর ভীষণভাবে চড়াও হয়। এক সময় তারা নিজেদের দিকে ছুরি তাক করে ধরে। এমন সময় সেখানে ডিটেকটিভ লি চলে এসে দুজনকে চুপচাপ সেখান থেকে সরে পড়তে বলে। নামকরা অফিসার হওয়ার কারণে সবাই ভালোভাবেই তাকে চিনত, তাই আর ঝামেলা না করে দুজন লি এর কাছে ছুরিগুলো জমা দিয়ে দেয়। লি এখানে একটা তদন্তের কাজে এসেছে। একজন লোককে কেউ একজন ছুরি মেরে ফেলে রেখেছে। লি একটু কাছে গিয়ে লোকটার গায়ে সাপের ট্যাটু করা দেখতে পায়। লি বুঝতে পারে এই লোকটা আসলে ভেনম গ্যাং এর মেম্বার। তখনই সে অন্যান্য অফিসারদের নিয়ে ভেনম গ্যাং এর আস্তানায় চলে আসে। গ্যাং এর ছেলে পেলে আগে থেকেই মারমুখী অবস্থানে ছিল। লি এক থাপ্পড়ে একটাকে বেহুশ করে পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে আসে। পরে ভেনম গ্যাং এর বস অংশাং এসে লিকে শান্ত করে। লি তার কাছ থেকে জানতে চায় কারা তাদের লোককে ছুরি মেরেছে। অংশাং জানায় এটা তার রাইভাল ইস্যু গ্যাং এর কাজ। ঠিকানা নিয়ে লি ইস্যু গ্যাং এর ডেরায় চলে আসে। এখানে একজন লোককে সন্দেহ হলে সবাই তাকে ধরতে পিছু নেয়। কিছুক্ষণ চোর পুলিশ খেলার পর লি লোকটা সামনে এসে পড়ে। তখনই লোকটা লি এর দিকে ছুরি উঁচিয়ে ধরে। লি তার বিখ্যাত কানঠাপ্পি দিয়ে লোকটাকে সেখানেই ঘুম পাড়িয়ে দেয়। ছুরিটা নিজের এভিডেন্স ব্যাগে নিয়ে লোকটাকে চেক করে দেখে শালা এক চড়ে আবার মারা গেল নাকি। থানায় এনে লি লোকটাকে সবকিছু স্বীকার করার জন্য বলে, কিন্তু এই লোক কিছুতেই ছুরি মারার কথা স্বীকার করে না। অগত্যা লি লোকটাকে একটা হেলমেট পরিয়ে হেলমেট থেরাপি দিয়ে সব কথা বের করে নেয়। লি ইস্যু গ্যাং এর লিডার ইস্যুর সাথে দেখা করতে আসে। ইস্যু লিকে আগে থেকেই অনেক ভয় পেত। লি এই কাজের জন্য তাকে বল থেরাপি দিয়ে ভবিষ্যতে এসব কাজের ব্যাপারে সাবধান করে দেয়। এরপরে সে ইস্যুকে নিয়ে অংশাং এর সাথে বসে। তাদের দুজনকে সতর্ক করে বলে পরবর্তীতে নিজেদের মধ্যে সব ঝামেলা না করতে। জোর করে ওদের দুজনের মধ্যে সব ঝামেলা মিটিয়ে দিয়ে সব কাহিনী সেখানেই শেষ করে দেয়। প্রমাণ হিসেবে ক্যামেরাম্যান ডেকে ছবি তুলে বলে আজকে থেকে তোরা দুজনে বন্ধু হিসেবে থাকবি। সেদিনের মতো সব ঝামেলা মিটিয়ে দিয়ে লি সেখান থেকে বেরিয়ে আসে। পরের সিনে আমাদের পরিচয় হয় ব্ল্যাক ড্রাগন গ্যাং এর লিডার চেনের সাথে। চেনের সঙ্গে সবসময় সুক আর ইয়াং নামের দুজন চেলা থাকে। সে চায়না থেকে এসে এখানকার সব গ্যাং এর উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। ব্ল্যাক ড্রাগন গ্যাং মূলত চড়া সুদে লোন দিয়ে লোনের টাকা আদায়ের জন্য বিখ্যাত। ভেনম গ্যাং এর এক লোক তাদের কাছ থেকে টাকা নিয়েছিল। সময় মতো পরিশোধ না করায় চেন লোকটাকে ধরে এনে থেরাপি দিতে শুরু করে। বিভিন্নভাবে থেরাপি দিয়ে লোকটাকে চেন বাজেভাবে আহত করে দেয়। লোকটা অংশানের কাছে এসে চেনের বিষয়ে বলে। অংশান দলবল নিয়ে চেনের কাছে এসে তার লোককে মারার কারণ জিজ্ঞাসা করে। চেন জানায় তোমার লোক আমার কাছ থেকে লোন নিয়েছিল। আমাদের কাছ থেকে লোন নিলে সেটা শোধ করার আগ পর্যন্ত আমরা তাকে ছাড়ি না। অংশান লোনের টাকা দিতে অস্বীকার করে এবং চেনকে অপমান করতে শুরু করে। হঠাৎ করে কিছু বুঝে ওঠার আগেই অংশানকে ছুরি দিয়ে কচুকাটা করে দেয় চেন আর তার সাথে লোকজন। এরপরে চেন যার কাছ থেকে টাকা পেত তাকেও উপরে পাঠিয়ে দেয়। গ্যাং এর বাকি সবাইকে বাঁচিয়ে রাখে লোনের টাকা বুঝে নিতে। গ্যাং এর বাকি সবাইকে বলে তোদের বাঁচিয়ে রাখলাম লোনের টাকা বুঝে নিতে। এদিকে দেখা যায় লি বাইরে থেকে একজন সৎ পুলিশ অফিসার হলেও তার মধ্যেও কিছু ঝামেলা আছে। মাঝে মধ্যে সন্ধ্যার পর লি চলে যায় বন্ধু ওয়াং এর বাড়ি। ওয়াং নিজেও একটা বড়সড় গ্যাং চালায়, তবে কোরিয়ান হবার সুবাদে সে তেমন একটা ঝামেলায় পড়ে না। লি এর আনুকূল্যে ওয়াং এর বার অন্য সবার চেয়ে একটু বেশি সুবিধা পায়। লিও এখানে এসে বেশ আমোদ ফুর্তিতে মজে থাকে। সেদিন রাতে মৌজ মাস্তি শেষ করে লি ষাঁড়ের মতো ভোস ভোস করে ঘুমাচ্ছিল। হঠাৎ করেই তাকে ডেকে তোলা হয়, কারণ পুলিশ এসে এখানকার কিছু একটা তদন্ত করছে। লিও তাড়াতাড়ি জেগে উঠে পোশাক আশাক পরে পরিপাটি হয়ে নেয়। পুলিশ এসে যদি তাকে এই অবস্থায় দেখে তাহলে কেলেঙ্কারিয়াস ব্যাপার হয়ে যাবে। বাইরে এসে লি এমন একটা ভাব নেয় যে আমি এখানে সবার আগে এসেছি। ঘটনা জানা যায় গত রাতে ব্ল্যাক ড্রাগন গ্যাং এর সেই 3 জন এখানে এসেছিল। ওরা বারের মেয়েদের সাথে জোর করে অকাজ করতে শুরু করে। বারের ম্যানেজার গিয়ে ওদের থামিয়ে দেয় এবং গালাগালি করে বেরিয়ে যেতে বলে। এক পর্যায়ে চেন এসে মাথার ওপর মদের বোতল ভেঙে ম্যানেজারকে সুক আর ইয়াং এর হাতে ছেড়ে দেয়। এরপরে গানের তালে নাচতে নাচতে তারা লোকটার হাতটা ভ্যানিশ করে দেয়। এর মধ্যেই ওয়াং এসে লিকে বলে যেমন করেই হোক আমি এর বদলা নেব। তবে লি তাকে থামিয়ে দিয়ে বলে এসব ব্যাপার পুলিশকেই সামলাতে দাও। লি বেরিয়ে যেতেই নিজের লোককে ডেকে চেনকে খুঁজে বের করতে বলে। থানায় এসে তারা বারের সিসি ক্যামেরা ঘেটে সেই 3 জনের চেহারা বের করতে চেষ্টা করে। হঠাৎ করে ক্যাপ্টেন জেয়ন লিকে ডেকে বলে তুমি বারে কি করছিলে? তোমাকে তো জুনিয়ররা নিজেদের রোল মডেল মনে করে। লি বিব্রত হয়ে কথা কাটিয়ে বলে আমাদের এখন কাজে মনোযোগ দিতে হবে। তবে অনেক ঘেটেও তারা সেই 3 জন আর কারোর চেহারাই ঠিকমতো বের করতে পারে না। ক্যামেরাগুলো খুবই ঝাপসা হওয়ার কারণে কোনো চেহারাই স্পষ্ট বোঝা যায় না। এর মধ্যেই লি খবর পায় ভেনম গ্যাং এর লিডারকে মেরে কচু কাটা করে কারা যেন বস্তায় ভরে রেখেছে। লি ইনভেস্টিগেশনে গিয়ে দেখে শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন
বিভিন্ন বস্তায় ভর্তি করে রাখা। সবকিছু দেখে ওরা বুঝতে পারে ব্ল্যাক ড্রাগন গ্যাং তাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং। ক্যাপ্টেন জেয়ন লিকে বলে কয়েকদিনের মধ্যেই তার প্রমোশন হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে এই ড্রাগন গ্যাং এর 3 জন এসে তার প্রমোশন আটকে দিয়েছে। সে লিকে পরামর্শ দেয় একটা রেড দিয়ে ওদের ধরে ফেললে কেমন হয়। তবে লি বলে এই মালকে এত সহজ জিনিস বলে মনে হয় না, এখন পর্যন্ত এরকম ভয়ঙ্কর কাউকেই আমরা ফেস করিনি। পরের সিনে চেনকে সিয়াং এর সাথে দেখা যায়। ভেনম গ্যাং এর মেইন মেম্বারদের মধ্যে সিয়াংকেই চেন কিছু করেনি, এখানকার সব গ্যাং এর টাকা পয়সার খোঁজ নেওয়ার জন্যই ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। চেন সিয়াংকেই এখন ভেনম গ্যাং এর লিডার বানিয়ে দিয়েছে, বিনিময়ে বলেছে তাকে এখানকার সবকিছু কন্ট্রোল নিতে হেল্প করতে হবে। সিয়াং জানা এখানকার অনেক কিছু ইস্যু গ্যাং নিয়ন্ত্রণ করে। চেন ইয়াং আর সুককে নিয়ে চলে যায় ইস্যু গ্যাং এর একটা ভিডিও গ্যাম্বলিং এর দোকান দখল নিতে। একটু ভাঙচুর শুরু করতে দোকানে থাকা সবাই সেখান থেকে সরে পড়ে। কিছুক্ষণের মধ্যে ইস্যু নিজের গ্যাং সহ সেখানে এসে হাজির হয়। ইস্যু ভেতরে গিয়ে চেনের সাথে মিটিং এ বসে। চেন বলে কালকে থেকে যাতে তোমাকে এই দোকানের আশেপাশে না দেখা যায়। ইতোমধ্যে চেনের লোকজন ইস্যুর লোকজনকে শাল্টিং দিয়ে ধরাশায়ী করে ফেলে। ইস্যু বুঝতে পারে এদিক ওদিক কিছু একটা করলে এখান থেকে আর বেঁচে ফেরা যাবে না, তাই চুপচাপ নিজের দলের সবাইকে নিয়ে সেখান থেকে বিদায় হয়ে যায়। এদিকে সিয়াং ব্ল্যাক ড্রাগনের হয়ে পুরোদমে কাজ করতে লেগে পড়ে। এলাকার বিভিন্ন দোকানে গিয়ে মাসিক চাঁদার জন্য হুমকি দিতে থাকে, কিন্তু সিয়াং মানসিকভাবে খুব একটা শান্তিতে নেই। ও ভালো করেই জানে চেন একদিন না একদিন তার সাথেও বাজে কিছু একটা করে ফেলবে। সিয়াং এর বউ একটা বারের মালিক, প্রথম থেকেই চেনের নজর পড়ে ওর বউয়ের দিকে। একদিন সবাই বের হয়ে গেলে চেন সিয়াংকেও সেখান থেকে সরিয়ে দেয়। সিয়াং এর বউ দরজা লাগিয়ে ভেতরে চলে গেলে সে বুঝতে পারে তার আপন বউ এখন আর তার আপন নেই। এদিকে লি তার সব জুনিয়র অফিসারদের নিয়ে ওং এর রেস্টুরেন্টে বসে খাবার দাবার খাচ্ছিল। তখনই সেখানে চেন তার 2 চেলাকে নিয়ে হাজির হয়। লি বুঝতে পারে এটাই হচ্ছে সেই ব্ল্যাক ড্রাগনের লিডার, তবে সবাইকে শান্ত থাকতে বলে লি সুযোগের অপেক্ষা করতে থাকে। চেন লি এর টেবিলের দিকে ভালোভাবে দেখেই বুঝতে পারে এরা সবাই ডিটেকটিভ। সে হঠাৎ করে উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। সুযোগ পেয়ে লি তার অফিসারদের পজিশন নিতে বলে। শোক নামের নতুন এক অফিসারকে বলে চেনকে ফলো করতে। চেন বুঝতে পারে সে বেকায়দায় পড়েছে, তাই এখান থেকে কোন রকমে পালানোর উপায় চিন্তা করতে থাকে। সে একটা প্যানে গরম তেল দেখতে পায়। প্যান শুদ্ধ সব তেল শোকের দিকে ছুড়ে মারলে মুহূর্তেই সেখানে গোলমাল তৈরি হয়ে যায়। এই সুযোগে চেন তার লোকজন নিয়ে সেখান থেকে সটকে পড়ে। লি কিছু দূর পিছু করলেও তাদের কাউকেই সেখানে খুঁজে পায় না। এদিকে সিয়াং বাসায় বসে তার বউকে পেটাচ্ছিল। চেনের সাথে বউয়ের মেলামেশা করার জন্য তাদের মধ্যে ব্যাপক ঝগড়া শুরু হয়। হঠাৎ করে কেউ একজন দরজায় নক করে। দরজা খুলতেই সেখানে ওয়াং এর লোকজন এসে তাকে ধরে নিয়ে যায়। ডেরায় নিয়ে সিয়াংকে আচ্ছা করে থেরাপি দিয়ে চেনের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সিয়াং জানায় সে চেনের বিষয়ে তেমন কিছুই জানে না। চেন তার কাছে আসে সময় মতো টাকা নিতে, আর উপরি হিসেবে তার বউয়ের সাথে চেন সময় কাটায়। সিয়াং বলে আমাকে যদি একটা সুযোগ দাও তাহলে আমিই চেনকে মেরে ফেলবো, আর কায়দা মতো জায়গায় পেলে তোমাদের ফোন করে লোকেশন জানিয়ে দেব। অন্যদিকে শোকের গায়ে গরম তেল পড়ার কারণে সে এখন হসপিটালে। লি সবাইকে নিয়ে শোককে দেখতে আসে। সবার তরফ থেকে সে শোকের কাছে তার অ্যাক্সিডেন্টের জন্য ক্ষমা চায়। শোক লিকে আলাদাভাবে বলে সে আসলে ভয় পেয়েছে বলেই চেনকে ধরতে পারেনি। লি বলে এসব কোনো ব্যাপারই না, আমরা সবাই কোনো না কোনো কিছু ভয় করে চলি, কিন্তু বেশিরভাগ লোকই সেটা প্রকাশ করে না বলে আমরা তাকে সাহসী ভাবি। এইসব চিন্তা না করে তাড়াতাড়ি সেরে উঠে আবারও কাজে লেগে পড়ো। শোকের কাছ থেকে ফিরে নিজের মতো সময় কাটাতে লি চলে আসে ওং এর রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা লি এর খুবই পছন্দের একটা জায়গা। সে ওংকে সময়ে অসময়ে বিভিন্নভাবে সাহায্য করে। ওং ও লিকে খুবই পছন্দ করে। লি এর হাতে একটা ক্ষত দেখে ওং সেখানে মলম লাগিয়ে দেয়। লি ওং এর সাথে বিভিন্ন রকম মজা করে সুন্দর কিছুটা সময় কাটায়। পরের দিন ইস্যুগাং সেই ভিডিও গ্যাম্বলিং এর দোকানে হামলা চালিয়ে সেখানকার সব টাকা নিয়ে যায়। একটু পরেই সেখানে সুক এসে দেখে দোকানের সবকিছু হাওয়া। সে দোকানের সবাইকে কিছুক্ষণ আড়ং ধোলাই দেয়। এরপরে চলে যায় ইস্যুকে একটা শিক্ষা দিতে। ইস্যু দূর থেকেই ওদের ওপর লক্ষ্য রাখছিল। সময় মতো গলির মধ্যে পেয়ে 2 দিক থেকে ওদেরকে ঘিরে ধরে। এদিকে লি এর কথা মতো 2 জন ডিটেকটিভ ইস্যুর উপর নজরদারি করে। অবস্থা বেগতিক দেখে তারা লিকে খবর পাঠিয়ে দেয়। গলির মধ্যে ইস্যুগাং এর লোকজনের সাথে সুক আর ইয়াং এর ব্যাপক হাতাহাতি শুরু হয়। এর মধ্যে লি সেখানে চলে এসে ইস্যুকে সেখান থেকে সরে যেতে বলে। সুক লি এর উপর ছুরি নিয়ে হামলে পড়ে। অন্য দুজনে ইয়াংকে ধরার জন্য ধস্তাধস্তি করতে থাকে। কিছুক্ষণের মধ্যে লি সুককে ধরাশায়ী করে ফেলে, কিন্তু ইয়াং বাকি দুজনের হাত থেকে ফসকে সেখান থেকে পালিয়ে যায়। একটু পরেই সে চেনকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। থানায় নিয়ে এসে লি সুককে জিজ্ঞাসাবাদ শুরু করে। এক পর্যায়ে শুরু হয় বিভিন্ন রকম থেরাপি দেয়া, কিন্তু সুক চেনের বিষয়ে কোনো কথাই স্বীকার করে না। পরের সিনে দেখা যায় ইস্যু তার মায়ের 60তম জন্মদিন উপলক্ষে বড় একটা পার্টির আয়োজন করেছে। পার্টিতে নিজের সব লোকজনকে নিয়ে ইস্যু ভালোই সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ইয়াং এসে পুরো জায়গায় ধোঁয়া ছড়িয়ে দেয়। ইস্যু গ্যাং এর কিছু লোকজন ইয়াং এর পিছু করতে শুরু করে। এমন সময় সেখানে চেন চলে আসে। ইস্যুর লোকজন চেনের
চেনের উপর ঝাঁপিয়ে পড়লেও খুব একটা সুবিধা করতে পারে না। একটা চাইনিজ কুড়াল নিয়ে চেন সবাইকে কচুকাটা করতে থাকে। শেষে শুরু হয় ইস্যুর সাথে চেনের মোকাবিলা। কিছুক্ষণ ধস্তাধস্তির পর চেন ইস্যুর চ্যাপ্টারটা সেখানেই শেষ করে দেয়। এদিকে থানায় দীর্ঘদিন একটানা কাজ করে কারোর মেজাজেরই ঠিক ঠিকানা নেই। সিনিয়র জুনিয়র না মেনেই থানার মধ্যে একজন আরেকজনের সাথে লাগিয়ে দিচ্ছে। এর মধ্যে টিভিতে ইস্যু গ্যাংয়ের সাথে ব্ল্যাক ড্রাগনের মারামারি নিয়ে খবর দেখাচ্ছে। সবাই বুঝতে পারছে এত গ্যাংয়ের মধ্যে পুলিশরা সংখ্যায় খুবই কম। মাত্র এই কজন অফিসার নিয়ে কোনোভাবেই ওদের বিরুদ্ধে অ্যাকশনে নামা যাবে না। ক্যাপ্টেন জেয়ন আর লিকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়। রাজধানী সিউলের অপরাধীদের বিষয়ে তারা কি করছে সেগুলোর বিষয়ে জিজ্ঞাসা করা হয়। ক্যাপ্টেন জেয়ন কোনো জবাব না দিতে পেরে তোতলাতে শুরু করে। লি বিভিন্ন রকম বানিয়ে টানিয়ে পরিস্থিতি তখনকার মতো সামাল দিয়ে দেয়, কিন্তু এর মধ্যেও পুরো পরিস্থিতি কথা কাটাকাটিতে গরম হয়ে যায়। পুলিশ কমিশনার 10 দিনের মধ্যে এই কেস শেষ করার আলটিমেটাম দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে লি আর জেয়ন মহা চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে কিভাবে এই জটিল কেসটা মাত্র 10 দিনে শেষ করা যাবে। ওদিকে চেনও কিন্তু থেমে নেই। বিভিন্ন লোকজনের সাথে ডিল করে সে যত দ্রুত সম্ভব অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ যেভাবে তার পিছু নিয়েছে তাতে খুব তাড়াতাড়ি তাকে কোরিয়া ছেড়ে যেতে হবে, তাই কোরিয়া ছাড়ার আগে যতটা সম্ভব টাকা বানিয়ে নিচ্ছে। এরকমই একদিন তার এক ব্যবসায়ীর সাথে একটা ডিল হয়। এই ব্যবসায়ীর একটা হোটেল লোকজন নিয়ে দখল করে রেখেছে ওয়াং এর গ্যাং। সবাইকে সরিয়ে দিতে পারলে এই ব্যবসায়ী চেনকে $500,000 দেবে, কিন্তু চেন $1 মিলিয়ন কমে এই কাজ কিছুতেই করবে না। সিয়াং চেনকে একটা রেস্টুরেন্টে পৌঁছে দিয়ে বলে, আমার এখন ক্ষুধা নেই বস, আপনারা খাওয়া দাওয়া করুন, আমি নিচেই দাঁড়িয়ে আছি। এই সুযোগে সিয়াং খবর দিয়ে ওয়াং এর লোকজনকে ডেকে আনে। বউকে ছিনিয়ে নেওয়ার বদলা এখনো সিয়াং এর মাথায় ঘুরছে। ওয়াং এর লোকজন এসে সোজা চেনের উপর হামলা চালায়। এত লোকজনের সাথে তো আর একা পারা যায় না, তাই চেন লাফিয়ে পড়ে নিচে নেমে আসে। চেন সিয়াং আর ইয়াংকে নিয়ে গাড়িতে করে পালাতে শুরু করে। ইয়াংকে এর মধ্যে কেউ একজন ছুরি মেরে দিয়েছে। সিয়াংও সুযোগ বুঝে চেনের উপর হামলে পড়ে। তবে যে লোক নিজের বউকেই ঠিক রাখতে পারে না সে চেনকে মারবে কিভাবে? চেন খুব সহজেই সিয়াং এর পার্টটা এখানেই শেষ করে দেয়। লি ওয়াং এর বাড়ি এসে ওয়াংকে ব্যাপক ঝাড়ি দিতে থাকে। কতবার বললাম বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে দে, তারপরেও আমার কথা না শুনে ঝামেলা করতে গেলি কেন? আর ঝামেলা করলি তো করলি, শেষ করতে পারলি না। ওয়াং বলে, যে লোক আমার ম্যানেজারের হাত কেটেছে তার হাত না কাটা পর্যন্ত আমার শান্তি নেই। লি ওয়াং এর কাছে একটা গার্ড দিয়ে বলে, এটা পড়ে থাকিস, যে লোক তোর পেছনে লেগেছে সে কোনো সহজ মাল না, একবার নাগাল পেলে তোকে কচুকাটা করে ফেলবে। এরপরে লি তার বন্ধুর বার থেকে বের হয়ে যায়। সব ডিটেকটিভকে লি জড়ো করে আনে ওং এর রেস্টুরেন্টে। সে সবার কাছে ব্ল্যাক ড্রাগন গ্যাংকে ধরার জন্য সাহায্য চায়। লি বলে চেন তার গ্যাংয়ের সবাইকে সংগঠিত করে এখন প্রকাশ্যে চাঁদাবাজি করছে, কিন্তু কেউই লিকে সাহায্য করতে রাজি হয় না। ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের কথার আগে ছুরি চলে, যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায় তাহলে তাদের বেঘরে মারা পড়তে হবে। তখনই ওং সবার উদ্দেশ্যে একটা জ্বালাময়ী ভাষণ দেয়। এভাবে গর্তে লুকিয়ে থাকতে থাকতে আমরা কখনোই আর আলোর মুখ দেখতে পাবো না। তোমরা তো পুলিশ, তোমাদের কিছুই হবে না, তবে আমার মতো সাধারণ যারা আছে তাদের জীবনে আশা বলতে আর কিছুই থাকবে না। ওং এর কথার পর সবাই লিয়ের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। সিদ্ধান্ত হয় সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকবে। কোনো চাঁদাবাজি দেখলেই ছবি তুলে পুলিশের কাছে পাঠাতে হবে। এভাবে সবাইকে আইডেন্টিফাই করে একসাথে ধরতে হবে। চেন সিয়াং এর বউয়ের কাছে গিয়ে ইয়াং এর চিকিৎসা করিয়ে নেয়। সেখানে একটু ঝাটকা দিয়েই বের করে ফেলে। তার উপর যারা হামলা চালিয়েছে তারা সবাই ওয়াং এর লোক। ওদিকে পুলিশও চেনকে খুঁজে বেড়াচ্ছে। তাই সবকিছু চিন্তা করে চেন একটা গোপন জায়গায় আস্তানা গাড়ে। ইয়াংকে দিয়ে সে বাইরের সব কাজ দেখাশোনা করতে শুরু করে। ব্ল্যাক ড্রাগন গ্যাং এর সবাইকে পুলিশ মোটামুটি আইডেন্টিফাই করে ফেলে। একদিন শোক এসে লিকে জানায় পরের সপ্তাহে চীনা পুলিশ এসে সুককে চীনে ফেরত নিয়ে যাবে। সেখানে চীনের আদালতে সুকের বিচার করা হবে। লি চেন সহ সবাইকে ধরার জন্য একটা মাস্টার প্ল্যান করে ফেলে। প্ল্যান অনুযায়ী দুজন অফিসারকে চাইনিজ পুলিশ সাজানো হয়। তারা সুককে ধরে চীনে নেয়ার জন্য গাড়িতে উঠায়। লি সবাইকে থামানোর চেষ্টা করলেও কেউই তার কথা শোনে না। সবাই বলে কমিশনারের হুকুম আছে, এদের কাছে সুককে হস্তান্তর করতে হবে। সুককে গাড়িতে নিয়ে যাওয়ার সময় এক অফিসার বলে, আমার কাছে ড্রাগের একটা বড় চালান আছে, চীনে সেগুলো বিক্রি করা সম্ভব না। সুক যদি এগুলো বিক্রির ব্যবস্থা করে দেয় তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে। সুক ওদের প্রস্তাবে রাজি হলে ওরা একটা নাম্বার দিয়ে বলে, তোর বসকে নিয়ে আমাদের সাথে দেখা করলে বাকি কথা হবে। আসলে এর পুরোটাই ছিল লিয়ের প্ল্যান। ঠিক এই ট্র্যাপেই পা দিয়ে দেয় সুক। চেনকে ড্রাগের এই চালানের কথা বললে সেও রাজি হয়ে যায়। সুক ফোন দিলে অফিসাররা একটা হোটেলের ঠিকানা দিয়ে সেখানে আসতে বলে। পরের দিন ব্ল্যাক ড্রাগন গ্যাং এর ছড়িয়ে ছিটিয়ে থাকা সবাই একত্র হয়ে সেই হোটেলের দিকে রওনা হয়। হোটেলে আগে থেকে লি সহ বাকি সব অফিসাররা ওত পেতেছিল। সুক দলবল নিয়ে সাজানো সেই চাইনিজ পুলিশ অফিসারদের সাথে দেখা করতে ঢোকে। ঠিক তখনই লি সব অফিসারদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাইকে ধরে ফেলে, কিন্তু দেখা যায় এদের মধ্যে চেন আর ইয়াং নেই। চেন আগে থেকেই বুঝতে পারে এখানে কিছু একটা ঝামেলা হতে পারে। সে
সে তার দলবল নিয়ে ওয়াংকে একটা শিক্ষা দিতে চলে আসে। একে তো ওয়াং চেনের উপর হামলা চালিয়েছিল, অন্যদিকে ওয়াংকে ফিনিশ করতে পারলেই সেই ব্যবসায়ীর কাছ থেকে $1 মিলিয়ন পাওয়া যাবে। চেন একটা বড় দল নিয়ে ঢুকে নিমেষের মধ্যেই ওয়াং এর দলকে ধরাশায়ী করে ফেলে। চেনের লোকেরা চারদিকে ভয়ানক রকমের ম্যাসাকার শুরু করে। ওয়াং লিয়ের দেয়া গার্ডটা পড়ে থাকার কারণে একবার প্রাণে বেঁচে যায়। এর মধ্যে ওয়াংকে দেখতে পেয়ে চেন তাকে মারার জন্য ধাওয়া শুরু করে। ওয়াং দৌড় দিয়ে কিছু দূর পালিয়ে গেলেও শেষ রক্ষা হয় না। চেং ওয়াংকে ধরে ফেলে এবং মেরে আধমরা করে দেয়, কিন্তু চারদিক থেকে পুলিশ আসার কারণে চেন সেখান থেকে সরে পড়ে। এখানে অফিসার শোক চেনকে দেখতে পেয়ে তার পিছু নেয়। শোক লিকে চেনের আস্তানার ঠিকানা ফোনে জানিয়ে দেয়। লি সবাইকে নিয়ে আস্তানার দিকে রওনা দেয়। চেন তার সবকিছু নিয়ে সেখান থেকে সরে পড়ার জন্য গাড়িতে ওঠে। শোক চেনকে থামানোর জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। চেন গাড়িটা সোজা শোকের উপর উঠিয়ে দেবে, এমন সময় লি গাড়ি নিয়ে এসে শোককে বাঁচিয়ে দেয়। চেন শোককে ধরে মাটিতে ফেলে মারতে থাকে। লি এর উপর ইয়াং হামলে পড়লেও লি কিছু সময়ের মধ্যেই তাকে ধরাশায়ী করে ফেলে। চারদিক থেকে অন্যান্য অফিসাররা চলে আসলে চেন সেখান থেকে পালিয়ে যায়। চেন খুবই ক্লান্ত হয়ে ওং এর রেস্টুরেন্টে এসে বসে। ওং ভেতরে গিয়ে লিকে ফোন দিতে থাকে। এখানেই চেন সেই ব্যবসায়ীকে ফোন দিয়ে বলে তার কাজ শেষ। সে আরো বলে টাকা ঠিকঠাক মতো জোগাড় করে তার সাথে এখনই দেখা করতে, আর একটু পরেই সে চায়নার উদ্দেশ্যে রওনা হবে। এমন সময় চেন রেস্টুরেন্টে তার গ্যাং মেম্বারদের ছবি দেখতে পায়। চেন বুঝতে পারে এই রেস্টুরেন্টে বসেই তাদের বিরুদ্ধে সব প্ল্যান করা হয়েছে, তাই সে রেস্টুরেন্টের মালিককে সেখানেই খতম করে দেয়। এরপরে ওংকে ধরতে ভেতরের রুমে চলে যায়। এদিকে লি চারদিকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও চেনকে দেখতে পায় না। হঠাৎ ওং এর রেস্টুরেন্ট ভাঙাচোরা অবস্থায় দেখতে পেয়ে সে ভেতরে ঢুকে যায়। লি দেখে রেস্টুরেন্টের মালিককে চেন মেরে দিয়েছে, অন্যদিকে ওংকে বাজে রকম ভাবে আহত করে ফেলেছে। লি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে ফোন দেয় এবং সবাইকে ডেকে আনে। ওং জ্ঞান ফিরলে লিকে জানায় চেন আজকে কোরিয়া ছেড়ে চায়নার উদ্দেশ্যে রওনা হচ্ছে। এয়ারপোর্টে গেলেই সেখানে চেনকে পাওয়া যাবে। এদিকে চেন ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়ে। এরপরে টয়লেটে ঢুকে সবকিছু ঠিকঠাক করে ফ্রেশ হতে থাকে। সেখান থেকে বের হতেই সামনে দেখতে পায় মূর্তমান লিকে। লি বলে, কি অবস্থা ব্রাদার, সবকিছু ঠিকঠাক তো? বুঝতেই পারছো এরপরে কি হতে চলেছে। সিনেমার মেইন ভিলেন আর নায়কের মধ্যে যখন শেষবার মোকাবিলা হয় তখন ব্যাপারটা একেবারে দেখার মতো সিন হয়, আর নায়ক হিসেবে যখন লি থাকে তখন তো জমে ক্ষীর। এভাবে বেশ কিছুক্ষণ ভয়ানক মারামারির পর অবশেষে লিয়ের হাতে ধরাশায়ী হয়ে যায় চেন। ফাইটিং সিনটা শেষ হয় লিয়ের সেই বিখ্যাত পাঞ্চ দিয়ে। থানায় চাইনিজ গ্যাংয়ের সব মেম্বারদের অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। এভাবে কোরিয়ার রাজধানীতে চাইনিজ গ্যাংয়ের সব খেলা শেষ হয়ে যায়। আর এই ঘটনার পুরো ক্রেডিটটা নিয়ে নেয় ক্যাপ্টেন জেয়ন। এর কিছুদিন পরেই ক্যাপ্টেন জেয়নকে প্রমোশন দিয়ে দেওয়া হয়। তবে লিয়ের এতে কিছু যায় আসে না, সে তার নিজের কাজ নিয়ে সবসময় খুশি থাকে। লিয়ের সব জুনিয়র অফিসাররা তাকে নিজেদের রোল মডেল মনে করে। লিয়ের বারবারই মনে হয় এ জীবনটাও বা মন্দ কোথায়। আর এখানেই শেষ হয়ে যায় অসাধারণ এই ক্রাইম থ্রিলার মুভিটি। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পরবর্তী সময়ের জন্য রেডি থাকো। হয়তো আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।